গ্রুপে কেউ একজন একটু এসএমএস দেন তো, দ্রুত যুক্ত হওয়ার জন্য। আপনারা যে ক্লাস টাইম দেওয়া থাকবে এই টাইমটুকু আপনারা একটু নিজেকে ফ্রি রাখবেন। ফ্রি রাখার পরে আমি যে টাইম দিব ওই টাইমে একদম অন টাইমে আপনারা দ্রুত যুক্ত হবেন, আপনারা একটু অ্যাক্টিভ হবেন। আপনারা যত অ্যাক্টিভ হবেন আমাদের ক্লাসের গতি তত বৃদ্ধি পাবে। সুতরাং আপনারা যে টাইম দেওয়া থাকবে ওই টাইমে আপনারা খুব দ্রুত যুক্ত হবেন। শামীম ভাই আছেন? আমাদের মাঝে ঐশী আপু নতুন যুক্ত হয়েছে, আশা করি আপু খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন। ক্লাসের মধ্যে বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে যে কোনো ধরনের প্রশ্ন খুবই ফ্রেন্ডলি আপনি আস্ক করবেন, ঠিক আছে আপু? ঐশী আপু শুনতে পাচ্ছেন? ঐশী আপু আনমিউট করে তারপরে বলেন। কারো কি কোনো সাউন্ড প্রবলেম আছে? ওকে ঐশী আপু ভালো করে ক্লাস করেন মনোযোগ সহকারে। আপু হয়তো আনমিউট করতে পারছে না। আর বাকি যারা আছেন সবাই মনোযোগ সহকারে ক্লাস করেন। আহ, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবেন। ইউসুফ শোনা যাচ্ছে?
জি ভাই, শোনা যাচ্ছে। আসলে আমার মানে কিছুদিন আগে ঠান্ডা এবং জ্বর আসছিল। তার পরবর্তীতে একটু ভালো ছিলাম, আবার গত 2 দিন যাবৎ আসলে হাই স্পিডের আপনার ওই সে এসির মধ্যে থেকে আবার ঠান্ডা এবং আহ, কাশি শুরু হয়েছে এবং আজকে দেখলাম জ্বরও আসছে। এই জন্য কথা এবং অন্যান্য বিষয়ে একটু মানে হইতে পারে, এটা আপনারা কোঅপারেট করবেন। এখন আমি যে 109 ধারা আপনাদের বললাম, 109 ধারাতে যে শাস্তির কথা বললাম, 2 প্রকার শাস্তির কথা বলেছি। যে প্ররোচনা দেওয়ার জন্য যে শাস্তির বিধান আইনে উল্লেখ থাকবে, যদি উল্লেখ থাকে তাহলে প্ররোচনা দানকারী সেই শাস্তি পাবেন। আর যদি শাস্তি, এই প্ররোচনা দেওয়ার জন্য শাস্তির কথা উল্লেখ না থাকে, তাহলে মূল যে অপরাধের জন্য প্ররোচনা দিয়েছে, যেমন একজন ব্যক্তিকে খুন করার জন্য প্ররোচনা দিয়েছে, তাহলে সে খুনের জন্য দায়ী হবেন, মানে প্ররোচনা দানকারী। আবার একজন ব্যক্তিকে ডাকাতি করার জন্য প্ররোচনা দিয়েছে, কিন্তু এই ডাকাতিতে প্ররোচনা দেওয়ার জন্য শাস্তির বিধান আইনে নাই, তখন ওই প্ররোচনা দানকারী মূল যে আপনার যে অপরাধ মানে ডাকাতি, এই ডাকাতির সংগঠনের জন্য যে অপরাধ শাস্তি, সেই শাস্তি পাবেন। তাহলে এটা হচ্ছে আপনাদের 2 ধরনের শাস্তির কথা বলা আছে। যে শাস্তির কথা যদি উল্লেখ থাকে, মানে প্ররোচনা দেওয়ার জন্য শাস্তির কথা যদি উল্লেখ থাকে তাহলে সেই শাস্তি ভোগ করবেন। আর যদি উল্লেখ না থাকে, তাহলে মূল যে অপরাধ আছে, যে অপরাধটা সংগঠিত হবে, ওই অপরাধের জন্য কি হবে, আপনার শাস্তি ভোগ করবেন। তারপরে দেখেন, আমি 110 ধারাতে চলে যাচ্ছি। যে সহায়তাকারীর অপরাধে সহায়তাকারীর অভিপ্রায় হতে ভিন্ন অভিপ্রায়কৃত কার্যের ফলে অপরাধের সহায়তাকারীর দণ্ড, অপরাধের সহায়তাকারীর দণ্ড। এবার আপনারা একটু ব্যার একটা চলে যান, আমি উদাহরণে চলে যাব প্রথমে, তারপরে আমি মূল ধারা ব্যাখ্যা করব। দেখেন, প্ররোচনাকারী যে উদ্দেশ্যে কোনো অপরাধ করার জন্য প্ররোচনা দিয়েছে, উক্ত অপরাধ হতে ভিন্ন উদ্দেশ্যে কার্যটি যদি সংগঠন করে বা সম্পাদন করে, তবুও আপনার এই প্ররোচনা দানকারী ভিন্ন অভিপ্রায়ও যদি কাজ করে থাকে, তাহলে কি হবে, আপনার প্ররোচনা দানকারী ওই অপরাধটার জন্যই শাস্তি ভোগ করবেন। যেমন ধরেন, যেমন ধরেন এই যে আলামিন ভাই ডিপওয়াইকে আপনার প্ররোচনা দিল। কিসের জন্য প্ররোচনা দিছে? এই মুশফিক ভাইয়ের বাসায় ডাকাতি করার জন্য প্ররোচনা দিছে। সরি, মানে ওই আলামিন ভাই ডিপওয়াইকে প্ররোচনা দিছে মুশফিককে হত্যা করার জন্য। এখন ডিপয় মুশফিকের সাথে একটা দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্ব থাকার পাশাপাশি, এই দ্বন্দ্ব থাকার কারণে এই মুশফিকের উপর ডিপয়ের একটা ক্রোধ ছিল। ওই ক্রোধ সহ যখন আপনার খুবই অ্যাগ্রেসিভ মুডে আপনার যখন মুশফিককে হত্যা করলো, এই হত্যা করার জন্য এর পাশাপাশি অন্যান্য যে অপরাধ সংগঠিত হয় বা আপনার মারাত্মক প্রকৃতির যদি আপনার অপরাধ সংগঠিত হয়ে থাকে, আমরা জানি যে হত্যা কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে আপনার কালপাবেল হোমোসাইড, আর একটা হচ্ছে মার্ডার। এখন যদি আপনার ইন্টেনশন সহকারে, প্ল্যান সহকারে যদি মারে, তাহলে সেটা আপনার মার্ডার হচ্ছে। আর যদি আপনার প্রভোকেটেড হয়ে যদি আপনার মারে বা হত্যা করে, সেটা আপনার কালপাবেল হোমিসাইড হচ্ছে, যেটা শাস্তি তুলনামূলকভাবে কম। তা যে ক্ষেত্রে আপনার এই যে ক্রোধ এবং অন্যান্য ইন্টেনশন সহকারে কোনো অপরাধ সংগঠন হয় বা অপরাধ সংগঠন করে, যেই আপনার যে প্ররোচনা দিয়েছে তার থেকে কিছুটা ভিন্ন অভিপ্রায় নিয়ে যদি অপরাধ সংগঠন করে থাকে, তাহলে সেটা কি হবে, আপনার সেটার জন্য প্ররোচনা দানকারী এবং এই কার্য সংগঠনকারী উভয়ই আপনার কি হবে, দায়ী হবেন। এখন আমরা আগেই বলেছি যে আপনাদের এই
অ্যাবেটমেন্ট চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারটা একটু আপনার ক্রিটিক্যাল আছে, একটু মানে দণ্ডবিধির সব থেকে আপনার কঠিন চ্যাপ্টার যদি বলা হয় তাহলে আপনার এই অ্যাবেটমেন্ট বা অপরাধের সহায়তা এই চ্যাপ্টারটা সব থেকে কঠিন। সো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, না শুনলে আপনারা বুঝতে পারবেন না। এইবার চলে যাবো আমি 111 ধারাতে। কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। যেমন ধরেন যে 111 ধারাতে বলতেছে যে অপরাধের সহায়তা দিল আপনার এক উদ্দেশ্যে বা এক অভিপ্রায়, কিন্তু ওই অভিপ্রায় ছাড়া ভিন্ন অভিপ্রায়ে যদি আপনার কোনো কার্য করে থাকে, মানে ধরেন আফসানা আপনার হাসান আলীকে আপনার কি করছে, প্ররোচনা দিছে চুরি করার জন্য, সরি আগুন, এই আফসানা হাসান আলীকে বিথিদের বাড়িতে আগুন ধরায় দেওয়ার জন্য আপনার প্ররোচনা দিছে। এখন হাসান কি করলো, এই আফসানাকের বাড়িতে, সরি বিথিকের বাড়িতে আপনার আগুন ধরায় দিয়েছে এবং আগুন ধরানোর পাশাপাশি 5 লাখ টাকা ছিল, 5 লাখ টাকাও চুরি করে নিয়ে চলে আইছে। এখন আফসানা প্ররোচনা দিছিল কিসের কারণে? শুধুমাত্র আগুন ধরানোর কারণে। এই যে আগুন ধরানোর কারণে আপনার প্ররোচনা দিল, কিন্তু হাসান কি করছে, আপনার আগুন ধরানোর পাশাপাশি 5 লাখ টাকা ওর বাসায় ছিল, ওই টাকাও চুরি করে নিয়ে আসছে। তার মানে কি, এই আগুন ধরানো আর চুরি এটা হচ্ছে আপনার পরিপূর্ণভাবে আপনার ভিন্ন প্রকৃতির অপরাধ। এখন আফসানা শুধুমাত্র আগুন ধরানোর জন্য শাস্তি পাবেন, আর হাসান আলী আগুন ধরানো এবং চুরির জন্য শাস্তি পাবেন। তাহলে কি দাঁড়াচ্ছে, যে অপরাধের জন্য আপনার প্ররোচনা দিয়েছে সেই অপরাধ থেকে যদি ভিন্ন প্রকৃতির অপরাধ সংগঠন করে থাকে, পরিপূর্ণভাবে ভিন্ন প্রকৃতির হয়, তাহলে সেইটার জন্য এই প্ররোচনা দানকারী দায়ী হবে না। তাহলে আমরা দেখলাম যে চুরি আর আপনার এই বাসায় আগুন ধরানো দুইটা পরিপূর্ণভাবে স্বতন্ত্র অপরাধ এবং পরিপূর্ণভাবে ভিন্ন প্রকৃতির অপরাধ। তাহলে এইটার জন্য আপনার কি হবে না, আফসানা দায়ী হবে না। এখন দেখেন, যদি সমপরিমাণ অপরাধ হইতো, যেমন ধরেন যে এই তানহা আপনার ঐশীকে কি করছে, প্ররোচনা দিয়েছে। কি প্ররোচনা দিয়েছে, যে আপনার সাবিনাকে গুরুতর আঘাত করার জন্য, গুরুতর আঘাত করার জন্য আপনার প্ররোচনা দিয়েছে। এই গুরুতর আঘাত করার জন্য প্ররোচনা দেওয়ার ফলে, গুরুতর আঘাত করার জন্য প্ররোচনা দিয়েছে, প্ররোচনার ফলে আপনার ঐশী সাবিনাকে গুরুতর আঘাত করছে। এই গুরুতর আঘাত করতে গিয়ে আপনার সাবিনা কি হয়েছে, মারা গেছে। এখন যদি ওই কাজের ফলে যদি এটা সংগঠন হয়ে থাকে, কারণ আমরা জানি কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত প্রদান করতে গেলে আপনার একদম মাপে তো আর আপনার আঘাত করবে না। যেমন এই তানা আপনার ঐশীকে প্ররোচনা দিল যে আপনি চাকু 7 গিয়ার চাকুর ঠিক 4 ইঞ্চি হলো আফসানার ওই সাবিনার বুকে হলো আপনি দিবেন আর কি, মানে 4 ইঞ্চি মতো আঘাত, মানে ভিতরে যাবে চাকু, এইভাবে আপনি জোরে চাকু মারবেন। তা এই একদম মাইপিয়ে তো, স্কেল দিয়ে মাইপিয়ে তো আর আঘাত করা সম্ভব না। এখন যখন বলছে যে আপনার গুরুতর আঘাত করবেন, তখন ওই গুরুতর আঘাত করতে গিয়ে আপনার এরমভাবে আঘাত লাগছে যে সাবিনা মারা গেছে। তাহলে দেখা যাচ্ছে যে এই কার্যটা ওই কাজের সম্ভাব্য ফলাফল। যদি সম্ভাব্য ফলাফল হয়, তাহলে যদিও তানহা আপনার গুরুতর আঘাতের জন্য আপনার প্ররোচনা দিয়েছে, তবু ওই সম্ভাব্য ফলাফলের কারণে আপনার মৃত্যু সংঘটন হয়েছে, তখন তানহা কী হবে, ওই মৃত্যুর জন্য, এই মৃত্যুর প্ররোচনার জন্য দায়ী হবেন। তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে পাইলাম। একটা হচ্ছে যদি সম্ভাব্য ফলাফল হয়, সম্ভাব্য ফলাফল হইলে আপনার এটার জন্য দায়ী হবেন। আর যদি সম্ভাব্য ফলাফল না হয়ে পুরো পরিপূর্ণভাবে যদি ভিন্ন প্রকৃতির অপরাধ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্ররোচনা দানকারী এই ভিন্ন প্রকৃতির অপরাধের জন্য দায়ী হবেন না। বুঝতে পেরেছেন দুইটা ধারা? বা এই আপনার এইটার মূল কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? কেউ না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করেন। এনিওয়ান? স্যার আরেকটু বলেন এটা।
আচ্ছা, ধরেন ডিপয় মুশফিককে কি করছে, প্ররোচনা দিছে। কিসের জন্য প্ররোচনা দিছে? আপনার ডাকাতি করার জন্য। এবং এটাও বলে দিছে যে আপনি কিন্তু ডাকাতি করতে গিয়ে কাউকে হত্যা করবেন না, কাউকে আঘাত করবেন না, বা ছুরি মারবেন না, গুলি করবেন না। এখন মুশফিককে আপনার প্ররোচনা দিল ডাকাতি করার জন্য। এখন মুশফিক পরবর্তীতে আপনার ডাকাতি করার সময় কি করছে? পরবর্তীতে আপনার ওই মুশফিক যার কাছ থেকে ডাকাতি করতেছে তাকে আপনার এলোপাতারি, মানে আপনার চাকু মারছে, এলোপাতারিভাবে আপনার গুলি করছে, গুলি করে যার কাছ থেকে ডাকাতি করবে তাকে মেরে ফেলাইছে। এখন ডাকাতি আর হলো মার্ডার, দুইটা হলো ভিন্ন প্রকৃতির অপরাধ। তো এখন ডিপয় আপনার প্ররোচনা দিয়েছিল ডাকাতির জন্য। পরবর্তীতে মুশফিক কি করছে? আপনার মার্ডার করে ফেলাইছে। তাহলে ডিপয় শুধুমাত্র আপনার এখানে এই ডাকাতির জন্য প্ররোচনা দিয়েছে, এর জন্য শাস্তি পাবেন। আর মুশফিক পাবেন কি? ডাকাতি এবং হত্যা। কারণ ডাকাতি আর হত্যা দুইটা আপনার ভিন্ন প্রকৃতির অপরাধ। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট পাইলাম। আর 2 নম্বরটা হচ্ছে যে, যেমন ধরেন আহ, আলামিন ভাই সৈকত ভাইকে আপনার প্ররোচনা দিল। কিসের জন্য প্ররোচনা দিছে? যে কোনো এক ব্যক্তিকে আপনার গুরুতর আঘাত করার জন্য, গুরুতর আঘাত করার জন্য প্ররোচনা দিচ্ছে। এখন গুরুতর আঘাত কোনগুলা? গুরুতর আঘাত বলতে বোঝায় আপনার কারো মুখে অ্যাসিড মারা, কারো চোখ উপড়ায় ফেলা দেওয়া, কারোর মুখমণ্ডলের বিকৃতি নষ্ট করে ফেলা, কারোর হাত কেটে ফেলা, কারোর পা কেটে ফেলা, কারোর দাঁত ভেঙে ফেলা, বা আপনার শ্রবণ শক্তি নষ্ট করে দেওয়া, এইগুলো হচ্ছে আপনার গুরুতর আঘাত। তো এই গুরুতর আঘাত করতে গিয়ে আপনার কি করছে? এরকমভাবে গুরুতর আঘাত করছে যার ফলে মারা গেছে। তাহলে এই যে গুরুতর আঘাতের ফলে মারা গেল, এটা হচ্ছিল আপনার সম্ভাব্য ফলাফল। সম্ভাব্য ফলাফল ছিল। যখন কোনো অপরাধের সম্ভাব্য ফলাফল হবে, সম্ভাব্য ফলাফল হবে, তাহলে যে প্ররোচনা দিছে সে তো জানেই যে এই কাজটা করতে গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তখন ওই প্ররোচনা দানকারী এই সম্ভাব্য ফলাফল যেটা হবে এটার জন্যও দায়ী হবেন, এবং যেই অপরাধের জন্য আপনার প্ররোচনা দিয়েছে সেটার জন্যও দায়ী হবেন। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে যে সম্ভাব্য ফলাফল, যদি সম্ভাব্য ফলাফল হয় তাহলে প্ররোচনা দানকারী এবং অপরাধ সংগঠনকারী উভয়ই এই দুই অপরাধের জন্য শাস্তি পাবেন। আর যদি স্বতন্ত্র অপরাধ হয়, সম্ভাব্য ফলাফল না, ভিন্ন প্রকৃতির অপরাধ, তখন এই প্ররোচনা দানকারী শুধুমাত্র যেই অপরাধের জন্য প্ররোচনা দিয়েছিল সেটার জন্য আপনার শাস্তি পাবেন। আর যদি সম্ভাব্য ফলাফল না হয়, ভিন্ন প্রকৃতির অপরাধ হয় এবং স্বতন্ত্র অপরাধ হয়, তখন আপনার এই প্ররোচনা দানকারী কিন্তু শুধুমাত্র প্ররোচনা যে অপরাধের জন্য দিয়েছে সেটার জন্য শাস্তি ভোগ করবেন। আর যে কার্য সম্পাদন করেছে সে কি করবেন? আপনার দুইটার জন্যই শাস্তি ভোগ করবেন। এটা গেল আপনার 11 আর 12 ধারা। এইবার কি টিপাই বুঝতে পেরেছ? 11 আর 12 ধারা আমি দুইটা একসাথে পড়িয়েছি, একসাথে বুঝিয়েছি। আমার নোট যখন পড়বেন তখন আপনারা এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। যেমন ধরেন 113 ধারাতে যায়, ভিন্ন প্রকৃতি যদি জানা থাকে। যেমন ধরেন ইউসুফ, সে আপনার মানে একটু অসুস্থ মানুষ, হার্টের রোগী।
এই কথাটা জানে হলো মুশফিক, এই কথাটা জানে হলো মুশফিক, কিন্তু সৈকতকে বলতেছে যে আপনি ইউসুফকে গিয়ে বুকে একটা লাথি মারবেন, বুকে লাথি মারবেন। এখন মুশফিক জানে যে এই ইউসুফের বুকে যদি লাথি মারা হয় তাহলে ইউসুফ মারা যাওয়ার একটা মারাত্মক প্রকৃতির একটা সম্ভাবনা আছে। মানে আপনার ধরেন যে 95% সম্ভাবনা আছে যে ওর বুকে লাথি মারার সাথে সাথে ও মারা যাইতে পারে। কারণ এই যে ইউসুফ যে আপনার ও যে হার্টের রুগী বা ও যে আপনার একটা আপনার আহ, অসুস্থ মানুষ, সেটা আপনার মুশফিক জানে, কিন্তু এটা সৈকত জানে না। তখন মুশফিক এইটা জানার ফলে এবং জানার পরেও সৈকতকে বলল যে আপনি ইউসুফের বুকে গিয়ে লাথি মারবেন, একটা লাথি মারবেন। এবং মানে কথা মতো সৈকত গিয়ে ইউসুফের বুকে লাথি মারছে, আর ইউসুফ সাথে সাথেই পড়ে গেছে, পড়ে গিয়েই আর কি দম বন্ধ হয়ে বা আপনার পরে আর কি মারা গেছে। তো এখন সৈকত তো জানতো না যে ও অসুস্থ মানুষ, ওইটুক আঘাতে সাধারণত একজন মানুষ মারা যায় না, কিন্তু ইউসুফ হচ্ছে অসুস্থ মানুষ। যখন অসুস্থ মানুষ এইটা জানতো মুশফিক, জানার ফলে মুশফিককে আপনার সৈকতকে আঘাত করতে বলছে, সৈকত আঘাত করছে, ইউসুফ মারা গেছে। এই মুশফিক জানতো যে আঘাত করার পরপরই আপনার ইউসুফ মারা যাইতে পারে। তখন এই মুশফিক কিন্তু আপনার শাস্তি পাবে কোনটা, এই মার্ডারের জন্য সে দোষী সাব্যস্ত হবেন। যদিও এই ক্ষেত্রে সৈকত পাবেন আপনার মানে দণ্ডনীয় নরহত্যার জন্য শাস্তি, আর মুশফিক পাবেন মার্ডারের জন্য শাস্তি। কারণ সৈকত জানতো না যে এইটুক আঘাতে একজন ব্যক্তি মারা যাইতে পারে বা মারা যাবেও। কারণ একজন ব্যক্তিকে মেরে ফেলা দেওয়ার জন্য ন্যূনতম বা স্বাভাবিক একটা আঘাতের প্রকৃতি আছে, সেই প্রকৃতির অতিক্রম করে গিয়ে আপনার যদি আঘাত করেছে, যা সাধারণ একজন ব্যক্তি সুস্থ স্বাভাবিক ব্যক্তিকে ওইটুকু আঘাত করলে সেই ব্যক্তি মারা যায় না, কিন্তু ওই সামান্য আঘাতেই ইউসুফ মারা যাবে এটা মুশফিক জানতো। তখন সেক্ষেত্রে আপনার মুশফিক আপনার হত্যার জন্য দায়ী হচ্ছে, আর সৈকত শুধুমাত্র দণ্ডনীয় নরহত্যার জন্য দায়ী হবেন। আমরা জানি যে মার্ডার মার্ডার আপনার দণ্ডনীয় নরহত্যা থেকে মারাত্মক প্রকৃতির অপরাধ। ঠান্ডাতে অলরেডি নাক বন্ধ হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করছি আপনাদের যথাসাধ্য বোঝানোর জন্য। আশা করি আল্লাহ পাক দ্রুত সুস্থতা দান করবেন এবং আরও স্পিডে আপনাদের ক্লাস এবং পরীক্ষা অন্যান্য কার্যক্রম নিব। যাক, 113 ধারা বুঝতে পেরেছেন? ঐশী আপু বুঝতে পেরেছেন বা অন্যান্য যারা আছেন সবাই কি বুঝতে পারছেন? থ্যাংক ইউ। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। তা না বুঝতে পারছেন 113 ধারা? না বুঝলে প্রশ্ন করবেন, ঠিক আছে? মানে এখানে যতজন আছে কেউ হেজিটেটেড ফিল করবেন না প্রশ্ন করতে, না বুঝলে প্রশ্ন করবেন। আপনাদের যে ইয়েটা, আপনাদের যে একটা দায়িত্ব আছে, আপনাদের দায়িত্বটা হলো যে আপনার পড়াটা আপনি বুঝে নেবেন, আপনার পড়াটা আপনি বুঝে নেবেন। সো আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনি। সুতরাং কে কি ভাবলো, কে কি মনে করলো এটা দেখার সময় নাই, আপনার পড়া আপনি বুঝে নেবেন। সো আপনি যদি না বুঝেন আমাকে প্রশ্ন করবেন, যত সময় পর্যন্ত বুঝবেন না তত সময় পর্যন্ত প্রশ্ন করবেন। এবার চলে যাচ্ছি 114 ধারাতে। 114 ধারাতে বলতেছে যে অপরাধ অনুষ্ঠানকালে, মানে অপরাধ করার সময় এই অপরাধের সহায়তা করে যদি উপস্থিত থাকে তাহলে কি হবে। যেমন ধরেন বিথি আপনার আফসানাকে কি করছে, প্ররোচনা দিছে। কি প্ররোচনা দিছে যে বিথি আপনি আজকে 24 তারিখ, আগামী 27 তারিখে কি করবেন, সাবিনাদের বাসায় যাবেন রাত 12টার সময়, গিয়ে ওদের বাসার আপনার ফ্রন্টে একটা মোটর আছে,
মোটর বসানো আছে, আপনি চুপি চুপি যাবেন, গিয়ে আপনি মোটরটা চুরি করে নিয়ে আসবেন। এটা বলতেছে কে? বিথি আফসানাকে বলতেছে। কত তারিখে যাবে চুরি করতে? 27 তারিখে। এখন চুরি করতে যাওয়ার কথা ছিল কার? আফসানার। কিন্তু 27 তারিখে বিথি দেখলো যে আফসান একা যাবে, ও যদি এই কাজ করতে ফেল করে তখন কি হবে? তখন এই বিথি বললো যে তাহলে চল একসাথে আমিও যাই, আমিও যে দুইজন মিলে চুরি করে নিয়ে আসি। তখন এই আফসানা আর এই বিথি, এই মূল যে অপরাধ সংগঠন হইল মোটর চুরি, এই মোটর চুরির জন্য দুইজনই সমানভাবে দণ্ডিত হবেন। এখানে এই অপরাধের সহায়তা আর আপনার মূল অপরাধ এইভাবে ডিফাইন করা হবে না, ডিফারেন্স করা হবে না। তখন এই যদি অপরাধের সহায়তা করে, যদি অপরাধ সংগঠনকালে উপস্থিত থাকেন, তাহলে এই অপরাধ সহায়তাকারী মূল অপরাধের জন্য দণ্ডিত হবেন। কোর্ট কাছারিতে যতগুলো এই যে আপনার মামলা আছে না, এই মামলাগুলোতে আপনার এই 114 ধারা ইনক্লুড করা হয়। কেন ইনক্লুড করা হয়? যে ওই যে বড় বড় নেতা আছেন যারা বাইরের দেশে থাকেন, তারপরে আপনার বিদেশে থাকেন, আবার ধরেন যে তারা তো মাঠ পর্যায়ে আপনার বেআইনি সমাবেশ করতে যায় না, সকলকে ডাকে তো জোরো করে আপনার, তো তারা তো আর ইট মারতে যায় না, তারা তো আর আগুন ধরাইতে যায় না, তারপরেও তাদেরকে মামলা ইনক্লুড করে কিভাবে? এই 114 ধারা দ্বারা আপনার কি করে মামলাতে ইনক্লুড করে দেয় যে আপনার যে প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি অপরাধ সংগঠনকালে আপনার এই উপস্থিত ছিল বা দূর থেকে আপনার এই ধরনের কোনো কার্যক্রমে সহায়তা করেছে। যদিও এটা আপনার প্রেজেন্টলি আপনার প্রেজেন্ট থাকতে হবে, তারপরে আপনার এইটা প্র্যাকটিসে আপনার এই 114 ধারা দিয়ে এই যে এই ধরনের বড় বড় নেতা আছেন না, তাদেরকে ইনক্লুড করা হয় মামলাতে। যখন প্র্যাকটিসে যাবেন তখন আরেকটু ভালো করে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এইবার আমরা চলে যাব 115 ধারাতে। আমার 114 নিয়া মানে জি জি, অপরাধ শিওর। সংগঠনকালে অপরাধ সংগঠন মানে উপস্থিতি থাকা বা অনুপস্থিতি কোনোটাই তার ম্যাটার না। যদি সে থাকে, ইনভলভ থাকে, তাহলে সে দুইভাবেই অপরাধের জন্য শাস্তি পেতে পারে। জি। বুঝেন নাই? আচ্ছা আবার বলি। হ্যাঁ। অপরাধী যদি উপস্থিতি থাকে অপরাধ করার জন্য, তাহলে তো শাস্তি আছে, সেটা প্ররোচনায় হোক আর সহায়তার জন্যই হোক। আবার দেখা গেল অনুপস্থিত ক্ষেত্রে যদি সে প্ররোচনাও দিচ্ছে, আবার করছে, অপরাধের জন্য তাকে করছে, তো সেক্ষেত্রে তো দুইটা একই অপরাধ হচ্ছে। মানে যখন আপনার উপস্থিতি থাকুক আর প্ররোচনা দিয়ে যখন আপনার উপস্থিত হচ্ছে, তখন সে মূল অপরাধী হয়ে যাচ্ছে। তখন আর ওই প্ররোচনার বিষয়টা থাকতেছে না, তখন আর জি জি সেটাই। প্ররোচনার বিষয়টা আর থাকছে না, তখন সে মূল অপরাধী। এবার ধরেন যে এই প্ররোচনার জন্য যে শাস্তির বিধান আছে, কোডিফাইড যে লগুলো আছে, কোডিফাইড যে পানিশমেন্টের বিধান আছে, সেগুলো আমরা এই 115-16-তে আমরা দেখব। 15-তে দেখেন, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে যদি সহায়তা করে থাকেন, কিন্তু অপরাধটা যদি সংগঠিত না হয়, সেক্ষেত্রে এই অপরাধে সহায়তাকারী শাস্তি কি হবে? এক্ষেত্রে প্ররোচনা দানকারী অনধিক 7 বছর পর্যন্ত, যদি মানে 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডপ্রাপ্ত হবেন। আর যদি আপনার আঘাতপ্রাপ্ত হয়, তাহলে শাস্তি হবে 14 বছর পর্যন্ত। মানে এরম একটা অপরাধ সংগঠনের জন্য আপনার প্ররোচনা দিয়েছে, যেটার শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয়, কিন্তু শুধু প্ররোচনাই দিয়েছে, কিন্তু ওই কাজটার সংগঠন হয় নেই, সেক্ষেত্রে শাস্তি হবে 7 বছর। আর যদি ওই কাজের অ্যাটেম্প নেয় এবং আঘাতপ্রাপ্ত হয়, তাহলে শাস্তি হবে 14 বছর। এটা আপনার 115-তে, শুধুমাত্র শাস্তিটুকু মনে রাখবেন। 116-তে চলে যান। 116-তে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের সহায়তা এবং উক্ত অপরাধ সংগঠিত না হলে এক্ষেত্রে সহায়তাকারী উক্ত অপরাধের সর্বোচ্চ শাস্তির অনধিক 1/4 পাবেন।
আপনার করছে, প্ররোচনা দিয়েছে, কিন্তু ওই অপরাধটা সংগঠন হয় নাই। সংগঠন না হলে ওই মূল অপরাধের 1/4 কী পাবেন? শাস্তি পাবেন। আর যদি এরকমের অপরাধে যদি কোনো সরকারি কর্মচারী বা সরকারি কর্মকর্তা যদি আহ, অপরাধের সহায়তার জন্য প্ররোচনা দিয়ে থাকেন, তাহলে তার 1/2 সরি 2/1 পাবেন, শাস্তি পাবেন। যেমন ধরেন চুরির জন্য 3 বছর শাস্তি, সেক্ষেত্রে আপনার 3 বছরের অর্ধেক কত? তাহলে 1.5 বছর, 1.5 বছর শাস্তি পাবেন। এটা হচ্ছে 116 ধারা। 117তে বলতেছে 10 বা ততোধিক ব্যক্তিকে প্ররোচনা দেওয়া। 10 বা ততোধিক ব্যক্তিকে যদি প্ররোচনা কেউ দিয়ে থাকে, তাহলে প্ররোচনা দানকারী 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এটা বলা আছে 117 ধারা। 116 আর 115, এই দুইটা আর হলো 117, এরপরে আর কোনো ধারা আপনার এখান থেকে পড়া লাগবে না। এইখান থেকে আর পড়া লাগবে না, দরকার নাই। তাহলে 115 পড়বেন, 116 পড়বেন, আর 117 একবার দুইবার একটু পড়বেন। ঠিক আছে, এইটুকুই। এখন আপনাদের আমি পরবর্তী ক্লাসে 120-এর ক থেকে আমি শুরু করব। আপাতত আজকের ক্লাসটা আমি এখানেই সমাপ্ত করব। আপনারা যারা আছেন তারা চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে ক্লাস এবং আমার কমান্ডগুলো মানার। আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম, যারা এখন অ্যাসাইনমেন্টগুলো জমা দেন নাই, আগামীকালকের মধ্যে অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন। আর পরবর্তী ক্লাস শিডিউল আমি আগামীকালকে জানাই দিব। এবং আপনারা যথাসময়ে আমি যে ক্লাস শিডিউলটা দিয়ে দিব, এই শিডিউলে আপনারা ক্লাস করবেন এবং একদম ওই সময়টা আপনারা ফ্রি থাকবেন। ক্লাস টাইমটা আমি যখন অ্যাড করব বা যখন বলবো, তখনই আপনারা একদম সাথে সাথেই যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস কবে হবে এটা আমি আগামীকাল জানাই দিব। আপনারা অ্যাসাইনমেন্ট যারা জমা দেন নাই, তারা আগামীকাল সকালের মধ্যে, আগামীকাল রাত 10টার ভিতর, বা আপনারা আগামীকাল রাত 10টার মধ্যে আপনারা অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন। আমাদের পরীক্ষা নেবেন কবে থেকে? জি, তারা বলেন, আমি শুনতে পাই না, আবার একটু বলেন। বললাম আমাদের কি এক্সাম হচ্ছে সবগুলো পড়ানোর পর থেকে নেওয়া শুরু করবেন নাকি আমি এই হাফ যে পড়ানোর পড়াচ্ছি না, পরে? আমি যে পড়াচ্ছি না, ধরেন যে আমি এই যে আহ, আর কয়েকটা ধারা পড়ানোর পরে আমি আপনাদের পরীক্ষা নিব। ঠিক আছে, আমি সাধারণত পরীক্ষা নিয়ে থাকি 30টা বা 40টা বা 50টা ধারা পড়ানোর পরে গিয়ে। আমি আপনাদের পরীক্ষা নিব 4 ভাবে। আমি এই যে যেভাবে এখন পড়াচ্ছি, 20-30টা করে ধারা পড়াবো আর পরীক্ষা নিব। তারপরে গিয়ে আমি আবার শুরু থেকে পরীক্ষা নিব। তারপরে আমি কম্বাইন করে পরীক্ষা নিব। যেমন ধরেন যে দণ্ডবিধি থেকে 20টা ধারা, ফৌজদারি কার্যবিধি থেকে 20টা ধারা, দেওয়ানি থেকে 10টা ধারা, এরম করে করে আমি পরীক্ষা নিয়ে আবার শেষ করব। তারপরে গিয়ে আমি এক একটা আইন একবার করে পরীক্ষা নিব। যেমন এসআর একটা, তামাদি একটা, তারপরে সাক্ষ্য আইন 2টা পরীক্ষা নিব, দেওয়ানি কার্যবিধি 2টা পরীক্ষা নিব, ফৌজদারি কার্যবিধি 2টা পরীক্ষা নিব, দণ্ডবিধি আপনার 2টা পরীক্ষা নিব। এভাবে করে নিয়ে আমি আবার শেষ করব। আর এই যে পড়তেছি না, যেগুলো লাস্টে চলে যাচ্ছে, এই পড়ার মাঝে আমি রিভিশন হিসাবে আবার পরীক্ষা নিব এবং রিভিশন ক্লাস নিব। সো আপনাদের থেকে, আপনাদের নিয়ে আমার টেনশন বেশি, এবং আপনাদের পাস করানোর জন্য যা যা লাগে সেগুলো আমি করব। ঠিক আছে, আমরা কি 3 মাসের ভিতরে সবগুলো সাবজেক্ট শেষ করতে পারবো? আমি এই 3 মাসের মধ্যে আপনাদের সবগুলো শেষ করে আবার নতুন করে আবার শেষ করাবো। মানে মিনিমাম 2 থেকে 3 বার শেষ করাবো আমি। সো তাহলে বুঝতে পারতেছেন যে আমি শেষ হবে কি না। শেষ আমি করাই দেব। আপনাদের যতগুলো ক্লাস প্রয়োজন আমি ততগুলো ক্লাস নিব। যদি ক্লাস বাড়ানোর প্রয়োজন হয় আমি ক্লাস বাড়াবো, আর যদি মনে করতেছি আমরা যেভাবে যাচ্ছি এভাবে গিয়ে আমরা শেষ করতে পারতেছি 2 বার 3 বার, তখন আমরা কিন্তু আবার মানে এই সিকোয়েন্সে আমরা সামনে আগাবো।
সো এইগুলো নিয়ে আপনারা টোটালি ওয়ারিড হবেন না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের থেকে আপনাদের নিয়ে টেনশন আমার বেশি। ঠিক আছে? সো যে কোনো প্রয়োজন যে কোনো সময় আমাকে নক করবেন এবং এসএমএস করবেন। আর পড়ালেখাতে আপনারা অ্যাক্টিভ হয়ে যান, যেহেতু সময় খুব কম, সুতরাং খুবই অ্যাক্টিভ হন। বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।